আচ্ছা, যারা যারা জয়েন করছো অডিও ভিডিও পিপিটি ক্লিয়ার কিনা ঝটপট বলো। অডিও ভিডিও পিপিটি ক্লিয়ার কিনা ঝটপট করে বলো, কনফার্ম করো। অডিও ভিডিও পিপিটি ক্লিয়ার আছে কিনা একবার কনফার্ম করো সবাই। সবাই কনফার্ম করো যে অডিও ভিডিও পিপিটি ক্লিয়ার কিনা, তোমরা দেখতে পাচ্ছ কিনা সব কিছু। অডিও ভিডিও পিপিটি ক্লিয়ার কিনা, তোমরা সব দেখতে পাচ্ছ কিনা একবার কনফার্ম করো ঝটপট করে, তাহলে ক্লাস স্টার্ট হবে। একবার কনফার্ম করে দাও অডিও ভিডিও সব পিপিটি সব ক্লিয়ার কিনা। একবার কনফার্ম করে দাও অডিও ভিডিও পিপিটি সব ক্লিয়ার কিনা, ক্লাস স্টার্ট হবে, না লেট হয়ে যাবে। তাড়াতাড়ি একবার কনফার্ম করে দাও। যারা যারা ক্লাসে রয়েছো, যদি অডিও ভিডিও পিপিটি ক্লিয়ার থাকে একবার কনফার্ম করো কেউ একজন, সব কিছু ক্লিয়ার কিনা। নালে বুঝতে পারছি না সব ক্লিয়ার কিনা, তাহলে ক্লাস স্টার্ট করবো। তাড়াতাড়ি করে তোমরা কনফার্ম করো, নালে কোশ্চেন সলভ করতে দেরি হয়ে যাবে। শোনা যাচ্ছে? অডিও ভিডিও সব পিপিটি ক্লিয়ার শোনা যাচ্ছে? একবার কনফার্ম করো সবাই, যারা যারা জয়েন করছে একবার কনফার্ম করো। ওকে, ওয়েলকাম টু জিওপিডিয়া লার্নিং প্ল্যাটফর্ম সল জিওগ্রাফার্স। আমি সৌভিক পাল, তোমাদের জিওগ্রাফির এডুকেটর। তোমাদের জিওপিডিয়ার যে অফিসিয়াল ইউটিউব চ্যানেল, যেখানে তোমরা এখন বর্তমানে ক্লাস করছো, সেখানে অলরেডি আমরা 500 এমসিকিউ সিরিজ করে ফেলেছি কমপ্লিট, যার লিঙ্ক ডিসক্রিপশন বক্সে আছে। তোমরা গিয়ে 500 এমসিকিউ সিরিজ দেখতে পারো, যেটা ভীষণই ইম্পর্টেন্ট এবং সবই সিলেক্টেড, খুব সিলেক্টেড কিছু কোশ্চেন নিয়ে 500 এমসিকিউ সিরিজ কমপ্লিট করানো হয়েছে, একদম নিউ কোশ্চেন। তো তোমরা ওই কোশ্চেনগুলোকে সলভ করতে পারো। আর একটা হচ্ছে ইউনিট ওয়াইজ প্র্যাকটিস সিরিজ আমাদের এখন চলছে, প্রতিটা ইউনিট ওয়াইজ আমরা প্র্যাকটিস করছি। যদি সিলেবাস তোমরা দেখো, সিলেবাসে 10টা ইউনিট রয়েছে, জিওমরফোলজি থেকে জিওগ্রাফি অফ ইন্ডিয়া পর্যন্ত 10টা ইউনিট। তো প্রতিটা ইউনিটের আমরা 100টা করে কোশ্চেন সলভ করছি, প্রতিটা ইউনিটে 100টা করে সলভ করছি, যাতে একটা ভালো রিভিশন হতে পারে। তো ক্লাইমেটোলজির আমরা অলরেডি 45 কোশ্চেন সলভ করে ফেলেছি, এখন আমরা 45-এর পর থেকে 100 অবধি কমপ্লিট করব, ঠিক আছে? তো টেলিগ্রাম লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। আমাদের যে কোনো ক্লাসের আপডেট বা কখন ক্লাস হবে বা এই ক্লাসের পিডিএফ, যে ক্লাসগুলো তোমরা করছো তার পিডিএফ, এই সমস্তটাই তোমরা পেয়ে যাবে আমাদের যে টেলিগ্রাম চ্যানেল রয়েছে, জিওপিডিয়া নেট জিআরএফ টেলিগ্রাম চ্যানেল, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে। তো তোমরা টেলিগ্রাম চ্যানেলে জুড়ে যাও। যারা নতুন স্টুডেন্ট অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জুড়ে যাও, কারণ টেলিগ্রাম চ্যানেলে না জুড়লে তোমরা কিন্তু কোনো রকম কোনো পিডিএফ কিন্তু পাবে না। তো অবশ্যই পিডিএফ পাওয়ার জন্য বা কন্টেন্টের আপডেট বা যে কোনো ক্লাসের আপডেট পাওয়ার জন্য
তোমরা টেলিগ্রাম চ্যানেলে জুড়ে যাও এবং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। চ্যানেলটাকে জিওপিডিয়া লার্নিং ইনস্টিটিউশন যে আমাদের ইউটিউব চ্যানেল, সেটাকে সাবস্ক্রাইব করো। আমাদের ফেসবুক চ্যানেল রয়েছে, ফেসবুকে অনেক আপডেট তোমরা পেতে পারো, সেই ফেসবুক চ্যানেল লিঙ্ক ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে। সেখান থেকেও তোমরা ফেসবুক পেজটাকেও ফলো করো, যাতে যে কোনো জায়গায় যে কোনো ধরনের আপডেট যদি দেওয়া হয়, আমরা কিন্তু যে কোনো আপডেট, যেমন কোথায় পিএইচডি এন্ট্রান্স হচ্ছে বা কোনো টিজিটি বা পিজিটির ভ্যাকেন্সি বেরিয়েছে কিনা, সমস্ত কিছু আপডেট কিন্তু তোমরা ওখানেই পাবে। তো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক করো এবং শেয়ার করে দাও, বাকিদের কাছে পৌঁছে দাও, ঠিক আছে? ওকে, তো যেটা আমরা বলছিলাম যে আমাদের 2024-এ যারা টার্গেট করছো এনটি ইউজিসি নেট এবং সেট, এবং সিইউটি পিজি যারা টার্গেট করছো 2025-এ নেক্সট ইয়ার, কারণ এই বছর যে ব্যাচ সেটা অলরেডি মার্চে এক্সাম চলে এসছে। তো তারা যদি পড়তে চাও, তারা যদি নিজের প্রিপারেশনটাকে আরেকটু ঠিকঠাকভাবে করতে চাও, এখানে ফোন নাম্বার দেওয়া রয়েছে, কন্ট্যাক্ট করতে পারো। এখানে তুমি নেটের জিওগ্রাফি এবং জেনারেল পেপার দুটোই তুমি পেয়ে যাবে। এবং প্যারালালি তুমি কি কি এখানে পাচ্ছ, এখানে লাইভ ক্লাস, রেকর্ডিং ক্লাস পাচ্ছ, তার সাথে সাথে ডিটেল এক্সপ্লেনেশন হচ্ছে প্রতিটা টপিকের, ডাউট ক্লিয়ারিং সেশন, স্ট্রাকচার্ড পিডিএফ। এবার পিডিএফ কীরকম হয় সেটা যাওয়ার জন্য কালকে তোমরা এখানে কন্টিনেন্টাল ড্রিফট থিওরির একটা টপিক আমি পড়িয়েছি, ঠিক আছে? মাঝে মধ্যে আমি চ্যানেলে থিওরি ক্লাসও করাবো, সেই থিওরির মধ্যে অলরেডি একটা হয়ে গেছে কন্টিনেন্টাল ড্রিফট থিওরি, সেই ক্লাসের লিঙ্ক তোমরা ক্লাসের চ্যানেল, এই চ্যানেলে যাও, এই চ্যানেলেই তোমরা সেই ক্লাস দেখতে পাবে। কন্টিনেন্টাল ড্রিফট থিওরিকে আমি ডিটেলসে পড়িয়েছি এবং যে পিডিএফ দিয়ে পড়েছি সেটা আমাদের পেইড ক্লাসের পিডিএফ। সেখান থেকে তুমি বুঝতে পারবে যে আমাদের পেইড ক্লাসে কীরকম ধরনের কন্টেন্ট দিয়ে পড়ানো হয়, ঠিক আছে? এবং টপিক ওয়াইজ মক টেস্ট নেওয়া হয়, তো তোমরা গিয়ে দেখতে পারো। এবং পার মান্থ বেসিসে ফিস, এখানে এমন নয় যে এক মাসে তোমাকে অনেক মাসের টাকা একসাথে দিয়ে ডিপোজিট করতে হবে, তা নয়। পার মান্থ বেসিসে ফিস, একটা মাস পড়লে যদি তোমার কন্টিনিউ করতে না ভালো লাগে, তুমি তাহলে কন্টিনিউ করবে না, তোমার উপর ডিপেন্ড করছে বিষয়টা। তো পার মান্থ বেসিসে ফিস, থার্সডে অ্যান্ড ফ্রাইডে ক্লাস হয় সন্ধ্যে 7টা থেকে, ঠিক আছে? তো তোমরা এরপর পরীক্ষা যখন সামনে এগিয়ে আসবে, জেনারেল পেপারের ক্লাসও আরও বাড়বে, জিওগ্রাফির ক্লাসও আরও বাড়বে। তো তোমরা যদি চাও একবার তোমরা দেখতে পারো যে তোমাদের পছন্দ হয় কিনা। তো এখানে ফোন নাম্বার দেওয়া রয়েছে, হোয়াটসঅ্যাপ নাম্বারও সেম, তোমরা চাইলে একবার কন্ট্যাক্ট করতে পারো। আমাদের ইন্ডাস্ট্রিয়াল জিওগ্রাফি আজকেই শেষ হলো। ইন্ডাস্ট্রিয়াল জিওগ্রাফি যত টপিক আছে, যত মডেল এবং এক্সট্রা যে সমস্ত টপিক, যেমন রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট, আইসিটি, ট্যুরিজম, যেগুলো পড়ানো হয় না, সেই সব টপিকগুলো ডিটেলসে আজকে কভার হয়ে গেল। নেক্সট দিন থেকে আমরা শুরু করব ট্রেড অ্যান্ড ট্রান্সপোর্ট জিওগ্রাফি, ঠিক আছে? তো ট্রেড অ্যান্ড ট্রান্সপোর্ট জিওগ্রাফির আগে তোমরা যদি অ্যাডমিশন নিতে চাও, এখানে আমাদের ফোন নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে। অবশ্যই এছাড়া কমেন্ট বক্সে আমরা আমাদের কোর্সের লিঙ্ক দিয়ে রেখেছি, তোমরা চাইলে নিজেদের নামকে এনরোল করতে পারো, ঠিক আছে? তো যা করবে তাড়াতাড়ি করে নিজের নাম এনরোল করে পড়াশোনা স্টার্ট করো, কারণ তুমি যত লেট করবে বাকিরা কিন্তু তত এগোতে শুরু করে দিয়েছে, ঠিক আছে? তো 45 অবধি আমরা ক্লাস করেছিলাম, 46 থেকে আজকে ক্লাস হবে, 46 থেকে 45 অবধি হয়ে গেছে। তো ফার্স্ট কোশ্চেন অন দ্য স্ক্রিন, 46, ফার্স্ট কোশ্চেন অন দ্য স্ক্রিন। Which atmospheric gas is primary ingredient of photochemical smoke? কার্বন ডাইঅক্সাইড, ওজোন, আর্গন, মিথেন। তোমাদের যেটা মনে হবে সেটা কমেন্ট করবে। যারা যারা ক্লাসে রয়েছে ক্লাসটাকে লাইক করে দাও, ক্লাসটাকে লাইক করে দাও, চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, ঠিক আছে? তো বাকিদেরকেও শেয়ার করে দাও, বাকিরাও যাতে ক্লাস করতে পারে, তারাও যাতে অপরচুনিটি পায়, ঠিক আছে? তো তোমরা এবিসিডির মধ্যে যেটা, যারা যারা ক্লাসে আছো সবাই ইন্টারঅ্যাক্ট করো, তবেই ক্লাস একটা খুব ইন্টারঅ্যাক্টিভ হবে, ঠিক আছে? এবং আমরা এক্সামের আগে, সিইউটি পিজির এক্সামের আগেও লাইভ টেস্ট করব। সিইউটি পিজি মার্চের যেদিন এক্সাম তার আগে লাইভ টেস্ট করব, একটা দুটো লাইভ টেস্ট করব, পুরো একদম ফুল লেন্থ লাইভ টেস্ট। আবার ইউজিসি নেটের আগেও আমরা লাইভ টেস্ট করব। তো তোমরা যত বেশি করে চ্যানেলে সাপোর্ট করবে থাকবে, আমরা আরও বেশি করে কাজ নিয়ে আসতে পারবো, ঠিক আছে? যেখানে তোমরা বুঝতে পারবে যে অল ইন্ডিয়া লেভেলে বা মানে এত স্টুডেন্টের মধ্যে নিজের জায়গাটা কোথায়, তো সেটাকে তোমরা জাজ করতে পারবে, ঠিক আছে? তো যার যেটা মনে হচ্ছে কমেন্ট করো। Which atmospheric gas is primary ingredient of photochemical smoke? ABCD এর মধ্যে কোনটা মনে হচ্ছে তোমাদের? Which atmospheric gases is primary ingredient of photochemical smoke? ABCD, যেটা মনে হচ্ছে সেটা কমেন্ট করো। Which atmospheric gas is primary ingredient of photochemical smoke? যেটা মনে হচ্ছে সেটা কমেন্ট করো, তারপর আমি অ্যান্সার বলবো, তারপর তোমরা মেলাবে যে তোমাদের ঠিক হলো কি না হলো, বা এই করতে করতে কতগুলো রাইট করলে তোমরা সেটা লাস্টে দেখতে পারবে। অবশ্যই কমেন্ট করো, কারণ কমেন্ট না করলে তোমাদের মনে থাকবে না। আমরা যতক্ষণ না কোনো কিছু লিখি ততক্ষণ আমাদের কিন্তু মাথায় থাকে না যে আমরা সেটা কি করেছিলাম, ঠিক আছে? তো কমেন্ট করলে তোমাদের মাথায় নোট হয়ে থাকবে যে জিওপিডিএ সৌভিক স্যারের ক্লাসে
আমি ওই কমেন্টটা করেছিলাম, সেটা ঠিক না ভুল সেটা মাথায় থেকে যাবে। ঠিক আছে, তো সবসময় কমেন্ট করো, কমেন্ট তোমাদের হেল্পই করবে। ঠিক আছে। হুইচ অ্যাটমসফিয়ারিক গ্যাস ইজ প্রাইমারি ইনগ্রিডিয়েন্ট অফ ফটোকেমিক্যাল স্মোক? ফটোকেমিক্যাল স্মোকের জন্য কোন ইনগ্রিডিয়েন্ট লাগে? এনভায়রনমেন্টাল জিওগ্রাফির কোশ্চেন। কমেন্ট করো কোনটা মনে হচ্ছে তোমাদের। যারা যারা ক্লাসে রয়েছে কমেন্ট করো কোনটা মনে হচ্ছে। বলছে হুইচ অ্যাটমসফিয়ারিক গ্যাস ইজ প্রাইমারি ইনগ্রিডিয়েন্ট অফ ফটোকেমিক্যাল স্মোক। আচ্ছা, ফটোকেমিক্যাল স্মোক তৈরির জন্য কোন ইনগ্রিডিয়েন্ট কাজে লাগে? ফটোকেমিক্যাল স্মোক যেটা থাকে সেটাকে এক ধরনের দু ধরনের স্মোক হয়, সালফিউরাস স্মোক আর একটা হচ্ছে ফটোকেমিক্যাল স্মোক। ঠিক আছে, তো ফটোকেমিক্যাল স্মোক যেটা হয়, সালফিউরাস স্মোককে আমরা বলি উইন্টার স্মোক, যেটা আমরা লন্ডনে দেখতে পেয়েছিলাম 1952-তে, টানা 5 দিন পুরো স্মোক দিয়ে ঢেকে গেছিল। আর ফটোকেমিক্যাল স্মোক হচ্ছে সামার সিজনে দেখা যায়, সেই জন্য এটাকে বলে সামার স্মোক। ঠিক আছে, সামার স্মোক বলা হয়। তো ফটোকেমিক্যাল স্মোক অ্যাকচুয়ালি কীভাবে তৈরি হয়, আমরা যে গ্রাউন্ড লেভেল ওজোন দেখতে পাই, ওজোন গ্যাস, ঠিক আছে, গ্রাউন্ড লেভেল যে আমরা ওজোন দেখতে পাই সেই ওজোন গ্যাসকে বলা থাকে ফটোকেমিক্যাল স্মোক। গ্রাউন্ড লেভেল ওজোন কীভাবে তৈরি হয়? গ্রাউন্ড লেভেল ওজোন যেটা হচ্ছে যে ভোলাটাইল অর্গানিক কম্পাউন্ডস, ঠিক আছে, আর নাইট্রাস অক্সাইড, ঠিক আছে, এই দুটো উইথ দ্য হেল্প অফ সানলাইট, এটা এই কম্বিনেশনটা ভীষণ ইম্পর্টেন্ট। তো নাইট্রাস অক্সাইড, ভোলাটাইল অর্গানিক কম্পাউন্ড অ্যান্ড সানলাইট, এটা মিলে কি তৈরি হয়? গ্রাউন্ড লেভেল ওজোন। এটা কিন্তু স্ট্র্যাটোস্ফেরিক ওজোন নয়, গ্রাউন্ড লেভেল ওজোন, যেটার আরেকটা নাম হচ্ছে ফটোকেমিক্যাল স্মোক। ঠিক আছে, ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা তোমরা নোট করে রাখতে পারো। তো রাইট অপশান কি হবে? রাইট অপশান হচ্ছে বি ইজ দ্য রাইট অপশান। যারা যারা ক্লাস দেখছো কিন্তু কমেন্ট করছো না, অবশ্যই কমেন্ট করো কোনটা ঠিক মনে হচ্ছে ভুল হচ্ছে। এখানে লজ্জার কিছু ব্যাপার নেই, ঠিক হলে তোমরা জেনে গেছো, আর যদি রিভিশন হলো, আর যদি ভুল হয় তাহলে তোমরা শিখে যেতে পারলে। এখানে কিন্তু লজ্জার কোনো ব্যাপার নেই। এখানে আমিও শিখছি, তোমরাও শিখছো। 47 অন দ্য স্ক্রিন। It is necessary to know both the latitude and longitude of a place in order to determine local time, altitude, standard time, location. কোন অপশনটা মনে হবে? বলছে ল্যাটিটিউড ও লংগিটিউড আমাদের কোনটা ডিটারমিনেশনের ক্ষেত্রে কাজে লাগে? লোকাল টাইম, অল্টিটিউড, স্ট্যান্ডার্ড টাইম, লোকেশন। It is necessary to know both the latitude and longitude of a place in order to determine local time, altitude, standard time, location. কোন ক্ষেত্রে কাজে লাগে ল্যাটিটিউড, লংগিটিউড? ল্যাট লং দেখে আমরা কোন জিনিসটাকে ডিটারমাইন করতে পারি? লোকাল টাইম নাকি অল্টিটিউড নাকি স্ট্যান্ডার্ড টাইম নাকি লোকেশন? যারা যারা ক্লাস দেখছো কমেন্ট করছো না, অবশ্যই কমেন্ট করো, এখানে লজ্জার কোনো ব্যাপার নেই। যারা যারা ক্লাসে আছো কমেন্ট করো, যেটা মনে হয় ABCDর মধ্যে সেটাই কমেন্ট করো। যদি ভুল হয় তোমরা শিখে নেবে, অসুবিধা কিচ্ছু নেই, কিন্তু কমেন্ট করো। It is necessary to know both the latitude and longitude of a place in order to determine local time, altitude, standard time and location. ল্যাট লং এর বেসিসে আমরা কোন জিনিসটাকে জানতে পারি? ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন, তো তোমরা বলো কোনটা হতে পারে? ল্যাট লং এর বেসিসে আমরা কোন জিনিসটা জানতে পারি? It is necessary to know both the latitude and longitude of a place in order to determine. তোমরা সবাই এখানে পড়াশোনা করো, নলেজ গেইন করো, নলেজ এদিক ওদিক না দৌড়াদৌড়ি করে একটা জায়গায় ট্রাস্ট করো, পড়াশোনা করো, প্র্যাকটিস করো, নলেজ গেইন করো, দেখবে এক্সাম তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, চারিদিকে এই চ্যানেল ওই চ্যানেল সেই চ্যানেল দৌড়াদৌড়ি করে কিন্তু কিছুই হবে না। ঠিক আছে, তো তাই সবাইকে বলছি তোমরা একটা চ্যানেলে ট্রাস্ট করো এবং সেখানে পড়তে থাকো, বিশ্বাস করে সেখানে, কারণ বিশ্বাসই হচ্ছে সব থেকে বড় বিষয়। It is necessary to know both the latitude and longitude of a place in order to determine local time, altitude, standard time, location. কোন অপশনটা হবে? ল্যাটিটিউড লংগিটিউড দিয়ে আমরা কোন জিনিসটা দেখতে পাই? ল্যাটিটিউড আর লংগিটিউড, এটা দিয়ে আমরা কোনো একটা জায়গার লোকেশনকে ডিটারমাইন করতে পারি। ঠিক আছে, আমরা জিপিএস ইউজ করি, জিপিএস নেভিগেশন সিস্টেম,
ঠিক আছে, নেভিগেশন সিস্টেমের একটা নাম হচ্ছে জিপিএস ইউএস এর, ঠিক আছে। ইন্ডিয়ার নেভিগেশন সিস্টেমের কেউ নাম জানলে বলো, ঠিক আছে। তো সেটা দিয়ে আমরা কি করি, লোকেশনকে ডিটারমাইন করি। তাহলে ল্যাট লং এর বেসিসে কি করি, আমরা কোনো একটা জায়গার লোকেশনকে ডিটারমাইন করি। নেক্সট 48 অন দ্য স্ক্রিন, 48 on the screen. What causes adiabatic change of temperature? Change in temperature of air, contraction or expansion of air, first radiation, strong winds. So what causes adiabatic change of temperature? Change in temperature of air, contraction or expansion of air, first radiation, strong winds. কোন অপশনটা মনে হচ্ছে? এগুলো 500 এমসিকিউ সিরিজে খুব ডিটেইলসে পড়িয়েছিলাম, অ্যাডিয়াবেটিক, ডায়াবেটিক। তো 500 এমসিকিউ সিরিজটা যে করোনি অবশ্যই করে নিও। প্লেলিস্টে আমাদের পুরো লিংক দেওয়া আছে, ডেসক্রিপশন বক্সেও রয়েছে। What causes adiabatic change of temperature? ওকে, তাহলে অ্যাডিয়াবেটিক চেঞ্জ অফ টেম্পারেচার কিসের সাথে যুক্ত? অ্যাডিয়াবেটিক চেঞ্জ অফ টেম্পারেচার, অ্যাডিয়াবেটিক চেঞ্জ অফ টেম্পারেচার যেটা হচ্ছে সেটা কিসের সাথে যুক্ত? কন্ট্রাকশন আর এক্সপ্যানশন অফ এয়ার, এয়ারের কন্ট্রাকশন এবং এক্সপ্যানশনের সাথে যুক্ত অ্যাডিয়াবেটিক চেঞ্জ অফ টেম্পারেচার, ঠিক আছে। তো বি অপশন রাইট। তো অ্যাডিয়াবেটিক চেঞ্জ অফ টেম্পারেচার কিসের সাথে যুক্ত? কন্ট্রাকশন অ্যান্ড এক্সপ্যানশন অফ এয়ার, এয়ারের কন্ট্রাকশন এবং এক্সপ্যানশন। দুটো কনসেপ্ট হয়, অ্যাডিয়াবেটিক এবং ডায়াবেটিক, ঠিক আছে। ডায়াবেটিকটা বিষয়টা হচ্ছে টেম্পারেচার কতটা ঢুকছে এবং কতটা বেরোচ্ছে তার উপর বিষয় ডিপেন্ড করে, আর অ্যাডিয়াবেটিক হচ্ছে এক্সপ্যানশনের উপর ডিপেন্ড করে। যত উপরের দিকে উঠবে এক্সপ্যান্ড করবে, আর যত নিচের দিকে নামবে তত কন্ট্রাক্ট করবে। তো নিচের দিকে গরম হয়ে যাবে, উপরের দিকে ঠান্ডা হবে। তো এই জন্য এটাকে এক্সপ্যানশনের সাথে যুক্ত। কনডেনসেশন লেভেল থেকে কোশ্চেনটা এসছে, ভীষণ ইম্পর্টেন্ট টপিক। নেক্সট 49 অন দ্য স্ক্রিন, 49 on the screen. ইয়েস, ঠিকই বলেছো। দীঘল সৃজিত ঠিকই বলেছো। নাভিক IRNSS ঠিকই আছে। Assertion reasoning: the ultimate source of energy that makes possible the erosion of landscapes in sun. Reason বলছে solar energy evaporates surface water, some of which subsequently falls as rain, snow on high grounds. Okay, বলছে the ultimate source of energy that makes possible the erosion of landscape is sun. Solar energy evaporates surface water, some of which subsequently falls on rain, snow on high ground. Rain হবে কমা দিয়ে স্নো হবে, হাই গ্রাউন্ড। কোন অপশনটা মনে হচ্ছে? দুটো আগে ঠিক কিনা দেখো। কোন অপশনটা মনে হচ্ছে? অ্যাসারশন রিজনিং এর ক্ষেত্রে কোনটা মনে হতে পারে? কোনটা হতে পারে? দ্য আলটিমেট সোর্স অফ এনার্জি দ্যাট মেক্স পসিবল দ্য ইরোশন অফ দ্য ল্যান্ডস্কেপ ইজ সান। আচ্ছা, ইরোশনের যত অ্যাক্টিভিটিগুলো আমরা দেখব, ইরোশনের ক্ষেত্রে যে সমস্ত এজেন্টগুলো কাজ করে, যেমন আমরা দেখব যে ওয়াটার হতে পারে, উইন্ড হতে পারে, যে সমস্ত মানে আমাদের সোর্স অফ এনার্জি সোর্সগুলো যেগুলো থাকে, ঠিক আছে, যেগুলো একটা ইরোশনাল এজেন্ট হিসেবে কাজ করে, যেগুলো এক্সোজেনেটিক ফোর্স আমরা বলি, ঠিক আছে। অ্যাকচুয়ালি ইরোশন কে করে? এক্সোজেনেটিক ফ্যাক্টর তো করে, যেগুলো বাইরে পৃথিবীর মানে আর্থ সারফেসের বাইরে যে সমস্ত ফোর্স রয়েছে সেগুলোকে বলে এক্সোজেনেটিক ফ্যাক্টর। এই এক্সোজেনেটিক ফ্যাক্টরগুলো কি করে? এক্সোজেনেটিক ফ্যাক্টরগুলো হচ্ছে আমাদের ইরোশনাল প্রসেস করে। তার প্রধান সোর্স অফ এনার্জি কি? সান, ঠিকই আছে। নেক্সট বলছে সোলার এনার্জি ইভাপোরেট সারফেস ওয়াটার। সারফেস ওয়াটারকে সোলার এনার্জি ইভাপোরেট করে, এবং কিছু কিছু জায়গায় ইরোশনালও করে। কিসের ভিতরে? রেইন অ্যান্ড স্নো। যখন ওপর থেকে রেইন বা স্নো পড়ছে তখন সেই সমস্ত জায়গায় কি হয়? ইরোশনাল প্রসেসও কাজ করে। তো দুটো ঠিক, দুটোর মধ্যে রিলেশন আছে। তো এ অপশন হচ্ছে রাইট, এ অপশন হচ্ছে রাইট, ঠিক আছে। নেক্সট 50 অন দ্য স্ক্রিন।
50 on the screen. What is recorded with the help of hydrograph? হাইড্রোগ্রাফের মাধ্যমে আমরা কি রেকর্ড করতে পারি? উইন্ড ভেলোসিটি, ভ্যাপার রিটেনশন, রিলেটিভ হিউমিডিটি, ওয়াটার ডিসচার্জ। বেসিক কোশ্চেন। হাইড্রোগ্রাফের মাধ্যমে আমরা কোন জিনিসটাকে মেজার করতে পারি? হোয়াট ইজ রেকর্ডেড উইথ দ্য হেল্প অফ হাইড্রোগ্রাফ? উইন্ড ভেলোসিটি, ভ্যাপার রিটেনশন, রিলেটিভ হিউমিডিটি, ওয়াটার ডিসচার্জ। What is recorded with the help of hydrograph? Wind velocity, vapor retention, relative humidity, water discharge. Okay. তাহলে what is recorded with the help of hydrograph তাহলে কি বলছে? হাইড্রোগ্রাফের মাধ্যমে আমরা কি দেখতে পাবো? উইন্ড ভেলোসিটি তো হবে না। উইন্ড ভেলোসিটি কোন ইনস্ট্রুমেন্ট কেউ যদি জানো বলো? উইন্ড ভেলোসিটি কোনটা হবে? রিলেটিভ হিউমিডিটি কোন ইনস্ট্রুমেন্ট বলতে পারো? আচ্ছা, ওয়াটার ডিসচার্জ আমরা করতে পারি। ঠিক আছে, হাইড্রোগ্রাফের মাধ্যমে আমরা কি করি? ওয়াটার ডিসচার্জ। ডি অপশন রাইট। উইন্ড ভেলোসিটি কোন যন্ত্রের মাধ্যমে দেখা হয়? উইন্ডের ভেলোসিটি, উইন্ড ভেলোসিটি কোন যন্ত্রের মাধ্যমে মেজার করা হয়? কেউ যদি জানো কমেন্ট করো। তার সাথে সাথে রিলেটিভ হিউমিডিটিটাও কোনটা কমেন্ট করো। কেউ যদি জানো কমেন্ট করো। ওকে, উইন্ড ভেলোসিটি কোনটা হবে? উইন্ড ভেলোসিটি হয় অ্যানিমোমিটার। ঠিক আছে, উইন্ড ভেলোসিটি মেজার হচ্ছে অ্যানিমোমিটার, আর রিলেটিভ হিউমিডিটি হচ্ছে হাইগ্রোমিটার। রিলেটিভ হিউমিডিটি হচ্ছে হাইগ্রোমিটার, আর হাইড্রোগ্রাফ হচ্ছে উইন্ড ওয়াটার ডিসচার্জ। ইম্পর্টেন্ট এই কোশ্চেনগুলো। ঠিক আছে, ইনস্ট্রুমেন্ট থেকে এখন প্রচুর কোশ্চেন আসে পরীক্ষায়। ওকে, 51 অন দ্য স্ক্রিন। হিট বাজেট রেফার্স টু, হিট বাজেট দিয়ে কি রেফার করানো হয়? Heat budget refers to solar radiation, balance between incoming and outgoing radiation, temperature distribution over the continent, heat distribution over the land sea. Land and sea. Heat budget refers to, heat budget দিয়ে আমরা কোন জিনিসটাকে দেখাই? Solar radiation, balance between incoming and outgoing radiation, temperature between distribution over the continent, heat distribution over the land and sea. কোন অপশনটা মনে হচ্ছে? হিট বাজেট। হিট বাজেট আমি পড়েছি ক্লাইমেটোলজিতে এবং বহুবার আলোচনা করেছি। কোনটা হতে পারে হিট বাজেট? কোনটা হতে পারে? এ বি সি ডির মধ্যে কোন অপশনটা? ABCDর মধ্যে কোনটা মনে হচ্ছে হিট বাজেট? The heat budget refers to solar radiation, balance between incoming and outgoing radiation, temperature distribution over the continent, heat distribution over the land and sea. ওকে, তো আমরা হিট বাজেটে আমরা কি পড়েছিলাম? হিট বাজেট হচ্ছে ইনকামিং রেডিয়েশন থেকে একটা বেরিয়ে যাচ্ছে 35% অ্যালবিডো আর 65% ভেতরে প্রবেশ করছে। ঠিক আছে, তো এই যেটাকে আমরা বলি ইনসোলেশন বলি। ঠিক আছে, তো এই যে বিষয়টা, এটা কি বলছে? এটাকে আমরা ব্যালেন্স করি, মানে এটা একটা বাজেট টাইপের। হিট বাজেটে কতটা ঢুকলো এবং কতটা বেরিয়ে গেল সোলার মানে ইনকামিং রেডিয়েশন, যেটাকে আমরা বলি ইনসোলেশন, সেটাই আমরা হিট বাজেটের মাধ্যমে দেখি। তো ব্যালেন্স বিটুইন ইনকামিং অ্যান্ড আউটগোয়িং রেডিয়েশন, এটা হচ্ছে হিট বাজেট। ঠিক আছে, বি অপশন রাইট। নেক্সট 52 অন দ্য স্ক্রিন। What is the major wind related phenomenon
for summer drought in Mediterranean type of region. Shifting of trade winds polewards in summer, shifting of trade winds equatorwards in summer, blowing of westerlies from the continents in summer, blowing southwesterly. কোনটা হবে? মেডিটেরিয়ান টাইপ অফ রিজিয়নে সামারে আমরা ড্রট দেখতে পাই, এই জন্য মেডিটেরিয়ান রিজিয়নে কোপেন অনুযায়ী সিএস বলা হয়। এস মানে ড্রাই সামার্স, ওয়েট উইন্টার, মানে গরমকালটা ড্রাই হয়, শীতকালে প্রচুর বৃষ্টিপাত হয়, সেই জন্য বলে সিএস। তো কেন গরমকালটা প্রচুর পরিমাণে ড্রাই হয়, তার কারণ কি? কারণটা কি? মেডিটেরিয়ান টাইপ অফ রিজিয়নে সামার ড্রট কেন দেখা যায়, তার কারণ কি? কোন অপশনটা মনে হচ্ছে? মেডিটেরিয়ান টাইপ রিজিয়নে যে সামার ড্রট দেখা যায় তার প্রধান কারণটা কি? মেডিটেরিয়ান রিজিয়নে সামার ড্রট দেখা যায় তার প্রধান কারণ হচ্ছে যে শিফটিং, তাহলে কি বলছে? শিফটিং অফ ট্রেড উইন্ডস, শিফটিং অফ ট্রেড উইন্ডস পোলওয়ার্ডস ইন সামার। কেন হচ্ছে তার কারণটা আমি যদি তোমাদেরকে বলি, এই যদি তোমরা আর্থের মধ্যে যদি দেখো, ট্রেড উইন্ডস তো ইকুয়েটোরিয়াল রিজিয়নে কনভার্জ করছে, ধরো ইকুয়েটোরিয়াল রিজিয়নে ট্রেড উইন্ড কনভার্জ করছে। তো যেটা কি হয়, সূর্য যখন ধীরে ধীরে নর্থের হেমিস্ফিয়ারের দিকে যায় সামার সিজনে, তখন এই ট্রেড উইন্ডসগুলো কী হচ্ছে, ওপরের দিকে উঠে যায়, ঠিক আছে, এরকম জায়গায় কনভার্জ করে। তো যে জায়গাটা ওয়েস্টার্লিস যাওয়ার কথা সেখানে কি হচ্ছে, সেই জায়গাটা মেডিটেরিয়ান রিজিয়নে কি হচ্ছে, ট্রেড উইন্ডস চলে আসছে। তো সেই কারণের জন্য সামার সিজনে ড্রট দেখা যায়, ঠিক আছে। তো এই অপশন রাইট। নেক্সট হচ্ছে 53 অন দ্য স্ক্রিন। হুইচ অফ দ্য ফলোইং ইজ নট এফেক্ট দ্য অ্যাটমসফিয়ারিক প্রেশার? বি কেন করছো? শিফটিং অফ ট্রেড উইন্ডস ইকুয়েটার ওয়ার্ড কি করে হবে? সামারে ইকুয়েটার ওয়ার্ড আসে না তো, সামারে পোলের দিকে যায়, উপরের দিকে উঠে যায়, ঠিক আছে। তো এটা একটুখানি দেখে নিও সৃজিত। হুইচ অফ দ্য ফলোইং ইজ নট এফেক্ট দ্য অ্যাটমসফিয়ারিক প্রেশার? অ্যাটমসফিয়ারিক প্রেশারকে কে এফেক্ট করে না? অল্টিটিউড, প্রেজেন্স অফ ওয়াটার ভেপার, টেম্পারেচার, রেইনফল। বলছে হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ নট এফেক্ট দ্য অ্যাটমসফিয়ারিক প্রেশার? এর মধ্যে কোনটা অ্যাটমসফিয়ারিক প্রেশারকে এফেক্ট করে না? অল্টিটিউড, প্রেজেন্স অফ ওয়াটার ভেপার, টেম্পারেচার, রেইনফল। যারা যারা ক্লাসে আছো সবাই কমেন্ট করো কোনটা মনে হচ্ছে। যারা যারা ক্লাসে রয়েছে সবাই কমেন্ট করো, ইন্টারঅ্যাক্ট করো, তবেই ক্লাসটা আরও বেশি ভালো লাগবে সবার, ঠিক আছে। এবং তোমাদেরও মনে থাকবে কোনটা অ্যান্সার করেছি কোনটা করিনি। বলছে হুইচ অফ দ্য ফলোইং ইজ নট এফেক্ট দ্য অ্যাটমসফিয়ারিক প্রেশার? অল্টিটিউড, প্রেজেন্স অফ ওয়াটার ভেপার, টেম্পারেচার, রেইনফল। কোনটা অ্যাটমসফিয়ারিক প্রেশার বা এয়ার প্রেশারকে এফেক্ট করে না? ওকে, তো অল্টিটিউড তো অবশ্যই করে অ্যাটমসফিয়ারিক প্রেশারকে, কারণ যত উপরের দিকে উঠবো প্রেশার কমবে, নিচের দিকে গেলে প্রেশার বাড়বে। টেম্পারেচার অবশ্যই করে, যেখানে হাই প্রেশার, লো প্রেশার, হাই প্রেশারের টেম্পারেচার কি হয়, কম হয়, লো প্রেশারের টেম্পারেচার বেশি হয়, ঠিক আছে। তো এটাও ঠিক আছে। নেক্সট হচ্ছে প্রেজেন্স অফ ওয়াটার ভেপার। ওয়াটার ভেপারের একটা অ্যাটমসফিয়ারিক প্রেশারের মধ্যে কন্ট্রিবিউশন থাকে, কারণ যেখানে টেম্পারেচার ন্যাচারালি কম হয়ে থাকে সেখানে ওয়াটার ভেপার কি হয়, প্রেশার সেখানে হাই হয়, ওয়াটার ভেপার সেখানে কনডেন্সড হয়। কিন্তু রেইনফলের সাথে কিন্তু অ্যাটমসফিয়ারিক প্রেশারের কোনো সম্পর্ক থাকে না। টু ডি অপশন রাইট, ঠিক আছে, ডিরেক্টলি কোনো সম্পর্ক নেই। 54 অন দ্য স্ক্রিন। 54 on the screen. Find out the correct sequence of planetary winds found from the equator to pole. ইকুয়েটর থেকে পোলের দিকে আমরা কি কি প্ল্যানেটারি উইন্ড দেখতে পাই? কোন কোন পোলার, ইকুয়েটর থেকে পোলের দিকে আমরা কোন কোন প্ল্যানেটারি উইন্ড দেখতে পাই? ফাইন্ড আউট দ্য কারেক্ট সিকোয়েন্স অফ প্ল্যানেটারি উইন্ড আউট। আমি তোমাদের আগে আবারও বলছি, প্ল্যানেটারি উইন্ড সিস্টেম কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। প্ল্যানেটারি উইন্ড সিস্টেম ভীষণ ইম্পর্টেন্ট। তোমরা ট্রাইসেলুলার মডেল, প্ল্যানেটারি উইন্ড সিস্টেম এগুলো অবশ্যই পড়ে যাও। এই টপিকগুলো কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, ঠিক আছে। কালকেই আমি এটা আলোচনা করেছি, মানে আগের দিন যে ক্লাইমেটের ক্লাস ছিল সেখানে আলোচনা করেছিলাম।
কোনটা হতে পারে? ইকুয়েটর থেকে পোলের দিকে যাচ্ছি আমরা। তোমরা যারা চ্যানেলে নতুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও এবং চ্যানেলটাকে লাইক শেয়ার করে দাও বাকিদের কাছে, যাতে ক্লাসগুলো পৌঁছায়। এবং যদি পেইড ক্লাস নিতে চাও, পেইড ক্লাসের জন্য ফোন নাম্বার হচ্ছে 8583890659। ঠিক আছে? এবং তোমাদের কমেন্ট বক্সেও দেখো মেসেজ পিন করা দেখাচ্ছে আমাদের কোর্সের লিঙ্ক, সেখানে ক্লিক করলেও তোমরা দেখতে পাবে। ঠিক আছে? আচ্ছা, নেক্সট হচ্ছে ফাইন্ড আউট দ্য কারেক্ট সিকোয়েন্স অফ প্ল্যানেটারি উইন্ড ফাউন্ড ফ্রম দ্য ইকুয়েটর টু পোল। ইকুয়েটর থেকে পোলের দিকে গেলে প্রথমে ট্রেড উইন্ড, তারপরে হচ্ছে ওয়েস্টার্লিস, তারপরে হচ্ছে পোলার ইস্টার্লিস মানে পোলার উইন্ড। ঠিক আছে? তো বি অপশন রাইট। নেক্সট 55 অন দ্য স্ক্রিন। Okay, next 55 on the screen. The rain fed and rain shadow areas are the characteristics of rain shadow. Show নয়, এটা rain shadow হবে। rain shadow, rain fed and rain shadow areas কোন ধরনের রেইনফলের সাথে যুক্ত? সাইক্লোন রেইনফল, কনভেকশনাল রেইনফল, ওরোগ্রাফিক রেইনফল অ্যান্ড থার্মাল রেইনফল। কোনটা হবে? রেইন ফেড অ্যান্ড রেইন শ্যাডো এরিয়াস আর দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ কোন ধরনের রেইনফলের সাথে যুক্ত? রেইন ফেড অ্যান্ড রেইন শ্যাডো এরিয়াস। আচ্ছা, রেইন ফেড রেইন শ্যাডো এরিয়াসটা কীরকম হয়? যদি তোমরা দেখো ইন্ডিয়া পেনিনসুলার সিস্টেমে যদি ওয়েস্টার্ন ঘাটকে দেখো, ঠিক আছে, তো ওয়েস্টার্ন ঘাটের দিকে কি হচ্ছে, আরবিয়ান সি থেকে প্রথম গিয়ে মনসুন গিয়ে ধাক্কা দিচ্ছে, ফলে এই দিকটায় প্রচুর বৃষ্টিপাত হচ্ছে, যেটাকে মনসুনাল উইন্ড বলে। কিন্তু ওয়েস্টার্ন ঘাট থাকার জন্য কি হচ্ছে, তার পিছন দিকে মানে এই জায়গাগুলো, এখানে কিন্তু কোনো রকম বৃষ্টিপাত হচ্ছে না। তাই যেদিকে বৃষ্টিপাত হচ্ছে সেটাকে বলা থাকে রেইন ফেড, আর যেদিকে হচ্ছে না তাকে বলে রেইন শ্যাডো। ঠিক আছে? তো এই ধরনের রেইনফলগুলো কিসের সাথে যুক্ত? এটাকে বলা হয় থাকে ওরোগ্রাফিক রেইনফল। ঠিক আছে? এটাকে বলা থাকে ওরোগ্রাফিক রেইনফলের সাথে যুক্ত, বা বাংলা থেকে বলে শৈলোৎক্ষেপ বৃষ্টিপাত। তো সি অপশন রাইট। ঠিক আছে? এটাকে বলে ওরোগ্রাফিক রেইনফল। ওরোগ্রাফিক রেইনফল। কনভেকশনাল রেইনফল আলাদা জিনিস। কনভেকশনাল রেইনফল মানে যেটা ইকুয়েটোরিয়াল রিজনে দেখা যায়, গরমটা ঠান্ডা হয়ে ওপরে যাচ্ছে, সেখানে ক্লাউড তৈরি হচ্ছে, সেখান থেকে ঠান্ডা বায়ু কী হচ্ছে, নিচের দিকে নামছে, বৃষ্টি হয়। ঠিক আছে? এটাকে বলে ওরোগ্রাফিক রেইনফল, কনভেকশনাল রেইনফল। আর ওরোগ্রাফিক রেইনফল যেটা আমরা পাহাড়ি অঞ্চলে দেখতে পাই, যেখানে রেইনফেড আর রেইন শ্যাডো এরিয়াস হয়। ওকে, তো নেক্সট কোশ্চেন অন দ্য স্ক্রিন 56। লিস্ট 1, লিস্ট 2 লোকাল উইন্ডস অ্যান্ড এরিয়া। আমি আবারও বলছি, লোকাল উইন্ডস কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। পিডিএফে আমি যে লোকাল উইন্ডসের নোট দিয়েছি, লোকাল উইন্ডসের যে লিস্ট আমি করে দিয়েছি, সেই লিস্ট সবাই পড়ে যাও, ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। ঠিক আছে? ওর বাইরে কোনো লোকাল উইন্ডস আসবে না। লোকাল উইন্ডস অ্যান্ড এরিয়া, লু, খামসিং, চিনুক, ফোন, আর ওখানে দিচ্ছে রকিস, আলপস, রাজস্থান ডেজার্ট, ইজিপ্ট। কোনটা হতে পারে এবিসিডির মধ্যে? কোন অপশনটা হতে পারে? লিস্ট 1, লিস্ট 2 লোকাল উইন্ডস অ্যান্ড এরিয়া। বাকিরা কমেন্ট করো কোনটা মনে হচ্ছে। লিস্ট 1 আর লিস্ট 2 লোকাল উইন্ডস অ্যান্ড এরিয়া, কোনটা মনে হচ্ছে? ওকে, বাকিদের কেউ ট্রাই করতে চাও? বাকিরা ওকে, তো লু দেখবে তোমরা, লু মেনলি কোথায় রয়েছে? লু আমরা দেখি উত্তরপ্রদেশ, রাজস্থান, এইসব জায়গায় দেখা যায়। ঠিক আছে? তো A3 অপশন যদি আমরা দেখি, A3 এখানে রয়েছে, বাকি অটোমেটিক্যালি সব কেটে যাবে। ঠিক আছে? নেক্সট খামসিন আমরা কোথায় দেখতে পাই? খামসিন হচ্ছে আমরা ইজিপ্টে দেখতে পাই। ঠিক আছে? B4। চিনুক আমরা কোথায় দেখতে পাই? চিনুক হচ্ছে রকিসে দেখতে পাই। ফ্লোন কোথায় দেখা যায়? আলপসে। ঠিক আছে? তো
D2। তো তোমাদের হচ্ছে এই উইন্ডগুলো আবার তার ক্যারেক্টারিস্টিক্স কি, হট নাকি কোল্ড, সেগুলো তোমাদের জানতে হবে, পরীক্ষা সেটাও দিতে পারে, ঠিক আছে? তো বি অপশন রাইট। নেক্সট 57 অন দ্য স্ক্রিন। হোয়াট ইজ দ্য কারেক্ট সিকোয়েন্স অফ হাইট অফ ট্রোপোপজ, নট ট্রোপোস্ফিয়ার? ট্রোপোপজের হাইট বলেছে ওভার দ্য পোলার এরিয়াস, ওভার মিড ল্যাটিটিউড অ্যান্ড ওভার ইকুয়েটার। ইকুয়েটারে কত হাইট থাকে, মিড ল্যাটিটিউডে কত হাইট থাকে এবং পোলার এরিয়াসে কত হাইট থাকে ট্রোপোপজের? 9, 11, 16, মানে এদিক থেকে এইদিকে যাবে, মানে ইকুয়েটার এইদিকে, পোল এইদিকে। 16, 11, 9, 16, 11, 9, 26, 21, 19, 26, 21, 19, 28, 5, 30, 20, 10, ঠিক আছে? এদিক থেকে এইদিকে মানে ইস্ট থেকে ওয়েস্টের দিকে হবে, ইস্ট হচ্ছে ইকুয়েটার আর ওয়েস্টের দিকে হচ্ছে পোলার। তো তোমরা বলো কোথায় কোরকম মানে ট্রোপোপজের হাইট। লেয়ারিং অফ দ্য অ্যাটমসফিয়ার আমি খুব ডিটেলসে পড়িয়েছিলাম এবং সেখানে প্রতিটা লেয়ারের হাইট, ট্রোপোস্ফিয়ার, ট্রোপোপজ, প্রতিটার আমরা করিয়েছিলাম। তো তোমরা এটাকে ঠিক করে বলো যে কোনটা হতে পারে। কোনটা হতে পারে বাকিরা কমেন্ট করো। বাকিরা কমেন্ট করো কোনটা হতে পারে। হুইচ ইজ দ্য কারেক্ট সিকোয়েন্স অফ হাইট অফ দ্য ট্রোপোপজ? ট্রোপোপজের হাইট তাহলে কোনটা হতে পারে? আচ্ছা, ইকুয়েটারের হাইট হচ্ছে 16 কিলোমিটার, ঠিক আছে? মিড ল্যাটিটিউডে 11 আর পোলে হচ্ছে 9, 9, 11, 16, ঠিক আছে? তো এ অপশন রাইট। নেক্সট 58 অন দ্য স্ক্রিন। লিস্ট 1 অ্যান্ড লিস্ট 2 ম্যাচিং দিয়েছে, সেই আবার ট্রাইসেলুলার মডেল থেকে কোশ্চেন। এই মডেলটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কোশ্চেন এটা, ঠিক আছে? তোমরা এটা অবশ্যই পড়েছো, এখান থেকে কিন্তু কোশ্চেন আসবেই। আচ্ছা, ওয়েস্টার্লিস, ডোলড্রাম, হর্স ল্যাটিটিউড, মনসুন, এটা হচ্ছে বিটুইন ট্রেড উইন্ড অ্যান্ড ওয়েস্টার্লিস, সিজনাল উইন্ড, রোরিং ফর্টিস, ইকুইটোরিয়াল বেল্ট। কোন অপশনটা মনে হচ্ছে? কোনটা মনে হচ্ছে? তোমাদের ক্লাস কেমন লাগছে অবশ্যই ফিডব্যাক দিও, তোমরা কমেন্ট করে জানিও ক্লাস কেমন লাগছে। থিওরি ক্লাস আরও আসবে, মাঝে মধ্যে থিওরির বিভিন্ন টপিক পড়ানো হবে, অলরেডি কন্টেন্টাল রিড থিওরি পড়ানো হয়েছে, বাকি টপিক আরও 2-1টা টপিক করে আমরা ক্লাস মাঝে মধ্যে নেব, ঠিক আছে? সবাই কানেক্টেড থাকো জিওপিডিয়ার সাথে, এবং পেড ব্যাচে নিতে চাইলে ফোন নাম্বার দেওয়া রয়েছে, কমেন্ট বক্সেও তোমরা লিঙ্ক দেখতে পাচ্ছ কোর্সের, সেখান থেকে তোমরা অ্যাক্সেস করতে পারো, ঠিক আছে? তো কি বলছে এটা কি হতে পারে, যে ওয়েস্টার্লিস তাহলে কি হবে? ওয়েস্টার্লিস হচ্ছে রোরিং ফর্টিস হবে, ওয়েস্টার্লিস হচ্ছে রোরিং ফর্টিস, বাংলা যাকে বলে গর্জনশীল চল্লিশা, ঠিক আছে? রোরিং ফর্টিস। তাহলে A3 যদি হয় তাহলে A3 এখানে রয়েছে, বাকি সব কেটে যাবে, ঠিক আছে? B4 ডোলড্রাম কি বলছে? ইকুয়েটোরিয়াল বেল্ট, ইকুয়েটোরিয়াল বেল্টে আমরা ডোলড্রাম দেখতে পাই যেখানে দুটো ট্রেড উইন্ড কি করে, মার্চ করে, ঠিক আছে? সেটাকে আমরা ডোলড্রাম বলি, মাঝখান এরিয়াটা। নেক্সট হচ্ছে হর্স ল্যাটিটিউড হচ্ছে C1, ঠিক আছে? হর্স ল্যাটিটিউড 25 ডিগ্রি থেকে 35 ডিগ্রি ল্যাটিটিউডে আমরা দেখতে পাই হর্স ল্যাটিটিউড, ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে? নেক্সট হচ্ছে D2, D2 হচ্ছে মনসুন, মনসুন হচ্ছে সিজনাল উইন্ড, D2, বি অপশন রাইট, ঠিক আছে? 59 অন দ্য স্ক্রিন। Find the incorrect statement from the following. Equatorial regions receives heavy convectional rain. B বলছে high rainfall totals are linked to westerlies in both hemispheres. C বলছে there is an increase of precipitation at an altitude above 2 kilometers. D বলছে on the eastern side of the ocean in the subtropical region are dry regions. কোন অপশনটা হতে পারে?
ইনকারেক্ট স্টেটমেন্ট বলেছে। ফাইন্ড দ্য ইনকারেক্ট স্টেটমেন্ট ফ্রম দ্য ফলোইং। Equatorial regions receive heavy convectional rain. High rainfall totals are linked to westerlies in both hemispheres. There is an increase of precipitation at an altitude above 2 kilometers. On the eastern side of the ocean, in the subtropical region are dry regions. এর মধ্যে ইনকারেক্ট স্টেটমেন্টটা তোমাকে আইডেন্টিফাই করতে হবে। কোন অপশনটা হতে পারে? ঝটপট কমেন্ট করো কোনটা মনে হচ্ছে তোমাদের। তোমরা যারা যারা ক্লাস দেখছো ক্লাসটাকে লাইক এন্ড শেয়ার করো, বন্ধু বান্ধবদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে বলো, চ্যানেলটাকে শেয়ার করতে বলো, যাদের দরকার তাদের কাছে যেন পৌঁছায় ক্লাসটা, ঠিক আছে? তো ইনকারেক্ট স্টেটমেন্ট বলেছে। ইনকারেক্ট স্টেটমেন্ট তাহলে কি হতে পারে, যে ইকুয়েটোরিয়াল রিজনস রিসিভস হেভি কনভেকশনাল রেইন। ঠিকই আছে, কনভেকশনাল রেইন বা পরিচলন বৃষ্টিপাত যেটা বলে সেটা ইকুয়েটোরিয়াল রিজনেই হয়, ঠিক আছে। হাই রেইনফল টোটালস আর লিঙ্ক টু ওয়েস্টার্লিজ ইন বোথ হেমিস্ফিয়ার। ওয়েস্টার্লিজের ফলে দুটো হেমিস্ফিয়ারে বৃষ্টিপাত হয়, নর্থেও তাই সাউথেও তাই, ঠিক আছে, যেটাকে আমরা রোডিং ফর্টিস বললাম এই কিছুক্ষণ আগে। নেক্সট বলছে অন দ্য ইস্টার্ন সাইড অফ দ্য ওশান ইন দ্য সাবট্রপিক্যাল রিজন আর ড্রাই রিজিয়ন। আমরা যে কোনো কন্টিনেন্টের যদি কন্টিনেন্ট আমরা যদি দেখি, এটা যদি আমরা দেখি নর্থ আমেরিকান সাউথ আমেরিকার যে কন্টেন্টটা যদি আমরা দেখি, ঠিক আছে, তখন আমরা দেখব কি যে কোনো কন্টিনেন্টের এই দিকটা হচ্ছে কি ইস্টার্ন পার্ট, আর এই কন্টেন্টের যেটা রয়েছে যে ওয়েস্টার্ন পার্ট, ঠিক আছে। তো এখানে বলছে অন দ্য ইস্টার্ন সাইড অফ দ্য ওশান। একটা জিনিস যদি তোমরা আরেকবার আমি ক্লিয়ার করে যদি বোঝাই বিষয়টা, এই জিনিসটা তোমরা বুঝে নাও, ইস্টার্ন আর ওয়েস্টার্ন পার্ট পরীক্ষা খুব দেয়, ঠিক আছে। দাঁড়াও আমি একবার ভালো করে জিনিসটাকে বোঝাই। এটা যদি তোমরা দেখো যে ঠিক আছে, যদি আমরা এটা নর্থ আমেরিকা আর এটা যদি সাউথ আমেরিকার পার্টটা আমরা যদি ধরি, ঠিক আছে, তো এইদিকে রয়েছে আটলান্টিক ওশান, এইদিকে রয়েছে আটলান্টিক, এইদিকে রয়েছে প্যাসিফিক, ঠিক আছে। তো যে কোনো ওশানের ক্ষেত্রে এদিকটা হচ্ছে কি পার্ট, এদিকটা হচ্ছে ওয়েস্টার্ন, আর সরি যে কোনো ওশানের ক্ষেত্রে কি হচ্ছে, ওশানের ক্ষেত্রে এদিকটা হচ্ছে তার ইস্টার্ন পার্ট আর এদিকটা হচ্ছে কি তার ওয়েস্টার্ন পার্ট। কিন্তু কন্টিনেন্টের ক্ষেত্রে এদিকটা হচ্ছে কি ইস্টার্ন পার্ট, আবার এদিকটা কি হচ্ছে ওয়েস্টার্ন পার্ট, ঠিক আছে। তো সবসময় মনে রাখবে কন্টিনেন্টের এদিক থেকে মানে কন্টিনেন্টের ওয়েস্টার্ন পার্ট থেকে যে কারেন্ট যায় সেটা হচ্ছে তোমার কোল্ড কারেন্ট। কন্টিনেন্টের ওয়েস্টার্ন পার্ট থেকে যে কারেন্ট যায় সেটাকে বলে কোল্ড কারেন্ট, ঠিক আছে, সেটাকে বলা হয় থাকে কোল্ড কারেন্ট। এর থেকে যে কারেন্ট যাচ্ছে এটাকে বলা থাকে কোল্ড কারেন্ট, এর থেকে যে কারেন্ট যায় তাকে বলে কোল্ড কারেন্ট। এটা যেমন হামবোল্ট কারেন্ট, হামবোল্ট। আর এই দিক থেকে যে কারেন্ট নামে, ঠিক আছে, সেটা হচ্ছে গরম কারেন্ট, একটা ওয়ার্ম কারেন্ট, যেমন এটা হচ্ছে ব্রাজিল কারেন্ট, ঠিক আছে। তো তোমরা যদি দেখো কন্টিনেন্টের মানে ওশানের হচ্ছে ইস্টার্ন পার্ট আর কন্টিনেন্টের ওয়েস্টার্ন পার্ট, এই দুটো জায়গায় হচ্ছে কোল্ড কারেন্ট। আবার কন্টিনেন্টের হচ্ছে ইস্টার্ন পার্ট, আবার ওশানের যেটা হচ্ছে সেটা কি ওশানের হচ্ছে ওয়েস্টার্ন পার্ট, ঠিক আছে, এখানে হচ্ছে গরম কারেন্ট। এই জিনিসটা তোমাদের সবসময় মাথায় রাখতে হবে। কন্টিনেন্টের ওয়েস্টার্ন এবং ওশানের ইস্টার্ন মানে হচ্ছে ঠান্ডা কারেন্ট, আবার কন্টিনেন্টের ইস্টার্ন ওশানের ওয়েস্টার্ন মানে হচ্ছে গরম কারেন্ট। এটা সবসময় তাই। এই জন্য যে কোনো মরুভূমি মানে ডেজার্ট এরিয়া তোমরা যদি দেখো, যে কোনো ডেজার্ট এরিয়া তোমরা দেখবে সবসময় ডেজার্ট এরিয়া যদি দেখো, ডেজার্ট এরিয়া যে কোনো ডেজার্ট এরিয়া কন্টিনেন্টের এরকম কোন পার্টে তৈরি হয়, ওয়েস্টার্ন পার্টে তৈরি হয়, কারণ সেখান থেকে কোল্ড উইন্ড যায়, যত ঠান্ডা কারেন্ট যাবে সেই জায়গাটা ড্রাই হয়ে যাবে এবং সেখানে ডেজার্ট তৈরি হতে দেখাবে। যে কোনো ডেজার্ট তোমরা যদি ওয়ার্ল্ড ওয়াইড বিভিন্ন ডেজার্ট দেখো সেগুলো সবসময় ওয়েস্টার্ন পার্টে তৈরি হয়, কারণ সেখানে ঠান্ডা কারেন্ট বা কোল্ড কারেন্ট থাকে বলে, ঠিক
ঠিক আছে, বোঝা গেছে এইটুকুন, আশা করি বোঝা গেছে এটা। তো এই জন্য বলছে যে ইস্টার্ন সাইড অফ দ্য ওশান, ওশানের ইস্টার্ন সাইড সাবট্রপিক্যাল রিজন, ড্রাই রিজিয়ন। ওশানের ইস্টার্ন সাইড মানে সেটা হচ্ছে কন্টিনেন্টের কি হবে, ওয়েস্টার্ন সাইড, তার মানে সেটা ড্রাই। কিন্তু ওশানের যদি আবার এটা বলতো ওয়েস্টার্ন সাইড তাহলে কিন্তু ভুল হয়ে যেত। ঠিক আছে, তাহলে এটাও ঠিক আছে, এটাও ঠিক আছে, এটাও ঠিক আছে, কিন্তু দেয়ার ইজ অ্যান ইনক্রিজ অফ প্রেসিপিটেশন অ্যাট অ্যান অল্টিটিউড অ্যাবাউট 2 কিলোমিটার, এটা ভুল আছে। ঠিক আছে, তো সি অপশন রং। 2 কিলোমিটার ওপরে গেলে প্রেসিপিটেশন কখনোই ইনক্রিজ করবে না। বোঝা গেছে এই অবধি? ইয়েস অর নো? এই কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে? এই ইস্টার্ন ওয়েস্টার্ন কনসেপ্টটা কিন্তু ভীষণ ইম্পর্ট্যান্ট ক্লাইমেটোলজিতে। ইস্টার্ন আর ওয়েস্টার্ন কনসেপ্টটা ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট, পরীক্ষায় কিন্তু এটা কিন্তু খুব গুলিয়ে দেয়। ঠিক আছে, বোঝা গেছে তোমাদের? বোঝা গেছে, সবার ক্লিয়ার হয়েছে? ওকে, তো নেক্সট চলে আসি 60 অন দ্য স্ক্রিন। অ্যাসারশন অ্যান্ড রিজনিং। অ্যাসারশন বলছে সাহারা ডেজার্ট এনজয়স এ ড্রাই ক্লাইমেট। রিজন বলছে দ্য ইস্টার্ন সাইড অফ দ্য ওশান ইন সাবট্রপিক্স অ্যালং উইথ কোল্ড ওশানিক কারেন্ট। একদম সেম প্রশ্ন, যেরকম কথা আমি বলছিলাম সেম জিনিস নেক্সট প্রশ্নে চলে এসছে। এটা ভালো প্রশ্ন, এবার চলো প্র্যাকটিস করো, দেখি কে কে বুঝতে পেরেছে। কে বুঝতে পেরেছে তার দেখবো আজকে ঠিক হয় কিনা। অ্যাসারশন রিজনিং, দ্য সাহারা ডেজার্ট এনজয়স এ ড্রাই ক্লাইমেট। রিজনে বলছে দ্য ইস্টার্ন সাইড অফ দ্য ওশান ইন সাবট্রপিক্স অ্যালং উইথ কোল্ড ওশান কারেন্ট। কার রাইট হয় দেখি। যে আগের কনসেপ্টটা বুঝতে পেরেছে তার এই কোশ্চেনটা রাইট হয়ে যাবে। সবাই কমেন্ট করো কোনটা মনে হচ্ছে। বাকিরা কমেন্ট করো কোনটা মনে হচ্ছে। আচ্ছা, সাহারা ডেজার্ট এনজয়স এ ড্রাই ক্লাইমেট। সাহারা ডেজার্ট বলছে ড্রাই ক্লাইমেট রয়েছে, তার কারণ ইস্টার্ন সাইড অফ দ্য ওশান, ওশানের ইস্টার্ন সাইড বলেছে সাবট্রপিক অ্যালং উইথ কোল্ড ওশান কারেন্ট। আমরা যে ছবিটা দেখলাম, ছবিটা যদি দেখি এখানে ওশানের ইস্টার্ন পার্ট কোনটা, এদিকটা হচ্ছে ওশানের ইস্টার্ন পার্ট। তো ওশানের ইস্টার্ন পার্টে কি হচ্ছে, ওশানের ইস্টার্ন পার্টে কি কোল্ড কারেন্টই তো রয়েছে। ওশানের ওয়েস্টার্ন পার্টে গরম কারেন্ট থাকে, ওশানের ইস্টার্ন পার্টে তো কোল্ড কারেন্টই রয়েছে। তো এখানে বলেছে ইস্টার্ন সাইড অফ দ্য ওশান কোল্ড ওশানিক কারেন্ট, এটা একদম ঠিকই তো রয়েছে, কেন তোমরা সি করছো। এবং এইটা দুটো আর কোল্ড ওশান কারেন্ট রয়েছে বলেই ওয়েস্টার্ন পার্টে, সেই জন্যই তো সেখানে ডেজার্ট তৈরি হয়, যেটা আমি বললাম সাহারা ডেজার্ট যার জন্য তৈরি হয়েছে। তো রাইট অপশন দুটো ঠিক, দুটোর মধ্যে রিলেশন আছে। কেন তোমরা জেনেও তারপর ব্লান্ডার করছো, এরকম করলে তো মুশকিল হয়ে যাবে। নেক্সট 61 অন দ্য স্ক্রিন। Which of the following conditions is are conducive for the formation of tropical cyclone? Large and continuous supply of warm and moist air. Next বলছে large value of Coriolis force. না ওইগুলোই সৃজিত ঠিক করবে, ওইটাই তো ব্লান্ডার হয়ে যায়, ওই ব্লান্ডারগুলোর জন্যই ভুলটা হয়, ওইটা একটু মাথা ঠান্ডা করে বুঝতে হবে। Which of the following conditions is are conducive for formation of tropical cyclone? Large and continuous supply of warm and moist air,
লার্জ ভ্যালি অফ কোরিওলিস ফোর্স, ইনফ্লো অফ এয়ার অ্যাট আপার লেভেল অফ অ্যাটমসফিয়ার। একটু বুঝে করবে, মাথা ঠান্ডা করে। ওই কোশ্চেনগুলো কিন্তু পরীক্ষায় দেয় কনফিউজ করার জন্য, তো ওই প্রশ্নগুলোকে ঠিকঠাকভাবে অ্যান্সার করতে হবে। যখনই এই ধরনের প্রশ্ন দেবে তখন মাথায় ছবিটা আগে চিন্তা করবে, আগে ম্যাপটা ভাববে, চিন্তা করবে, তারপর অ্যান্সার করবে। হুট করে অ্যান্সার করতে যাবে না, ঠিক আছে? হুইচ অফ দ্য ফলোইং কন্ডিশনস ইজ আর কন্ডিউসিভ ফর দ্য ফর্মেশন অফ ট্রপিক্যাল সাইক্লোন? ট্রপিক্যাল সাইক্লোনের ক্ষেত্রে কোন কোন কন্ডিশন দরকার হয়? কোন অপশনটা মনে হচ্ছে? সবাই কমেন্ট করো কোনটা মনে হচ্ছে। ওকে, তো সাইক্লোন যদি আমরা তৈরি করি, সাইক্লোনের ক্ষেত্রে কি বলছে? সাইক্লোনের ক্ষেত্রে যে বিষয়টা হয় তোমরা দেখো, সাইক্লোনের ক্ষেত্রে লার্জ অ্যান্ড কন্টিনিউয়াস সাপ্লাই অফ ওয়ার্ম অ্যান্ড ময়েশ্চার। আগে সাইক্লোনটা দেখি, সাইক্লোন কনসেপ্টটা কীরকম হয় দেখি। তো সাইক্লোনের ক্ষেত্রে যেটা হচ্ছে, সেন্টারে থাকে হচ্ছে লো প্রেশার, সেন্টারে থাকে লো প্রেশার, এবং আশেপাশে এরিয়াতে থাকে হচ্ছে হাই প্রেশার, ঠিক আছে? হাই প্রেশার থেকে উইন্ড কি করে, মাঝখানের দিকে আসে লো প্রেশারের দিকে, এবং সেটা কি হয়, ওপরের দিকে উঠে যায়, ঠিক আছে? ওপরে উঠে ক্লাউড তৈরি করে, ক্লাউড তৈরি করে প্রচুর বৃষ্টিপাত হয়, এবং ড্রাই উইন্ডটা গিয়ে কি হয়, আবার হাই প্রেশারে নেমে যায়, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের সাইক্লোনের কনসেপ্ট। দিস ইজ দ্য সাইক্লোন, ঠিক আছে? এটা হচ্ছে সাইক্লোনের কনসেপ্ট। আর অ্যান্টি সাইক্লোনের কনসেপ্টটা কি হয়, সেন্টারে হয় হাই প্রেশার, দু সাইডে হয় লো প্রেশার, ঠিক আছে? তো হাই প্রেশার থেকে উইন্ড যাচ্ছে লো প্রেশারের দিকে, লো প্রেশার থেকে উপরে উঠছে, আবার গিয়ে হাই প্রেশারে এসে নিচের দিকে নামছে, ঠিক আছে? লো প্রেশারে গিয়ে এসে নিচের দিকে নামছে। এখানে কি করে, উইন্ড নিচে নামে, আর এখানে ক্ষেত্রে উইন্ড কি হয়, উপরের দিকে ওঠে। তো এখানে যেহেতু নিচ থেকে ওপরে উঠছে, তাই জন্য ওয়াটার ভ্যাপার থাকে, তো সেই জন্য প্রচুর বৃষ্টি হয়। আর এখানে যদি ওপর থেকে নিচের দিকে নামছে, তো সেই জন্য ড্রাই উইন্ড থাকে, এটা ড্রাই উইন্ড থাকে, তো সেই জন্য এই জায়গায় কোনো রকম বৃষ্টিপাত হয় না, এটা শুকনো আবহাওয়া এবং খুব ভালো একটা কন্ডিশন দেখা যায়, ঠিক আছে? তো এই যে কন্ডিশনটা আমরা দেখতে পাচ্ছি, যখন ওপরের দিকে কনভার্জ হচ্ছে, ঠিক আছে, তো এটাকে আমরা কি বলি, এটাকে বলে দিকে কনভার্জেন্ট অ্যালফট। এটা মাথায় রাখবে। অ্যান্টি সাইক্লোনে যেহেতু উইন্ড কি করে, ওপরের দিকে কনভার্জ করছে, তো সেই কারণের জন্য এটাকে বলে কনভার্জেন্ট অ্যালফট। আর অ্যান্টি সাইক্লোনে যেহেতু উপরের দিকে ডাইভার্জ হয়ে যাচ্ছে, এই জন্য এটাকে বলে ডাইভারজেন্স অ্যালফট, ঠিক আছে? এই জিনিসটা মাথায় রাখতে হবে, ডাইভারজেন্স। সাইক্লোনের ক্ষেত্রে যেহেতু উইন্ড ওপরে উঠে দু সাইডে ছড়িয়ে যাচ্ছে, তো সেই জন্য এটাকে বলে ডাইভারজেন্স অ্যালফট। আর সাইক্লোনের ক্ষেত্রে যেহেতু দুটো উইন্ড, আবার যদি পরিষ্কার করে দেখাই জিনিসটা কি হচ্ছে, পরিষ্কার করে যদি বিষয়টা আঁকি, সাইক্লোনের ক্ষেত্রে কি হচ্ছে, উইন্ড আসছে, এসে যেটা ওপরে উঠছে, ওপরে উঠে আবার সাইডে সরে যাচ্ছে, তো যেই জন্য ওপরের দিকে যেটা ডাইভার্জ হচ্ছে আপার অ্যাটমসফিয়ারে, এই জন্য এটাকে বলে ডাইভারজেন্স অ্যালফট। আর অ্যান্টি সাইক্লোন যেটা ওপর থেকে নিচের দিকে নামছে, তো সেই জন্য এটাকে কি বলে, কনভার্জেন্ট অ্যালফট, ঠিক আছে? তো এবার যদি আমরা বিষয়টা দেখি, তো লার্জ অ্যান্ড কন্টিনিউয়াস সাপ্লাই অফ ওয়ার্ম অ্যান্ড ময়েস্টিয়ার, ওয়ার্ম ময়েস্টিয়ার সাইক্লোনের জন্য দরকার হয়, ঠিকই আছে। নেক্সট হচ্ছে লার্জ ভ্যালি অফ কোরিওলিস ফোর্স, কোরিওলিস ফোর্স দরকার হয় সাইক্লোনের জন্য, এটাও ঠিক আছে। নেক্সট এটা বলছে ইনফ্লো অফ এয়ার অ্যাট আপার লেভেল অফ দ্য অ্যাটমসফিয়ার। আপার লেভেল অফ অ্যাটমসফিয়ারে ইনফ্লো কখনো হয় না। আপার লেভেল অফ অ্যাটমসফিয়ারে সাইক্লোনের ক্ষেত্রে কি হয়, আপার লেভেল অফ অ্যাটমসফিয়ারে তো আউটফ্লো হয়, তাই তো? ইনফ্লো যদি আপার লেভেল অফ অ্যাটমসফিয়ারে যদি আমরা দেখি, সাইক্লোনের ক্ষেত্রে কি হচ্ছে, ওপরের দিকে উঠছে, তাই তো? তার মানে কি হচ্ছে, ওপর লেভেল অফ অ্যাটমসফিয়ারে কি হচ্ছে, ওপর লেভেল অফ অ্যাটমসফিয়ারে এটা উইন্ডটা আপার দিকে, ওপরের দিকে উঠছে, তাই তো?
মানে এটা ইনফ্লো কখন হয়? অ্যান্টিসাইক্লোনের ক্ষেত্রে আমরা ইনফ্লো দেখতে পারি, যেটা উপর থেকে নিচের দিকে নামছে, ইনফ্লো করছে। কিন্তু এখানে কি হচ্ছে, নিচ থেকে তো উপরে উঠে যাচ্ছে, মানে আউটফ্লো করছে। তাহলে ইনফ্লোটা ভুল আছে। তাহলে তিনটাকে যদি আমরা কেটে দিই, তাহলে 1 and 2 অপশন রাইট, এ অপশন রাইট। ঠিক আছে, এই অপশনটা রাইট। আউটফ্লো যদি আমরা দেখি, আউটফ্লো কখন হয়? আউটফ্লো হচ্ছে সাইক্লোনের ক্ষেত্রে হয়, যেটা নিচ থেকে উপরে উঠছে। আর যখন ওপর থেকে নিচে নামছে তখন তো ইন করছে, ইনফ্লো। তো সেটা অ্যান্টি সাইক্লোনে হয়। ঠিক আছে, তো এই জিনিসটা তোমরা মাথায় রাখতে হবে। নেক্সট 62 অন দ্য স্ক্রিন। Next 62 on the screen. When cold front passes over an area, then temperature decreases, relative humidity increases, sky becomes clear. ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন। কি বলছে যে when cold front passes over an area, then temperature decreases, relative humidity increases, sky becomes clear. কোন অপশনটা মনে হচ্ছে? কোন অপশনটা মনে হচ্ছে? when cold front passes over an area, তখন কি ঘটবে? টেম্পারেচার ডিক্রিজেস, রিলেটিভ হিউমিডিটি ইনক্রিজেস, স্কাই বিকামস ক্লিয়ার। সবাই কমেন্ট করো কোনটা মনে হচ্ছে। বাকিরা কমেন্ট করছো না কেন? বাকিদের কি হলো? বাকিরা কি ক্লাসে নেই? কোল্ড ফ্রন্ট পাসেস ওভার অ্যান এরিয়া, যখন কোনো কোল্ড ফ্রন্ট কি করে, কোনো একটা এরিয়ার ওপর দিয়ে পাস করবে, অবশ্যই টেম্পারেচারটা ডিক্রিজ করবেই, স্কাই ক্লিয়ার হবে। এটাও একদম ঠিক আছে, কারণ ওয়াটার ভ্যাপার তো থাকবে না। ওয়াটার ভ্যাপার না হলে, ওয়াটার ভ্যাপার যদি না থাকে, সেখানে কনডেনসেশনও হবে না, ক্লাউডও তৈরি হবে না, বৃষ্টিও হবে না। ঠিক আছে, তো ক্লিয়ার থাকবে। কিন্তু রিলেটিভ হিউমিডিটি ইনক্রিজ না হয়, ডিক্রিজ করবে। রিলেটিভ হিউমিডিটি কাকে বলে যদি আমরা বলি, কোনো একটা, সাপোজ আমি বলছি আমার একটা বোতলের মধ্যে যদি 2 লিটারের জল ধরে, ঠিক আছে, 2 লিটার জল ধরার ক্ষমতা রয়েছে। এবার 2 লিটার জল যদি আমি পুরোটা ভরে দিই, তখনই আমি বলবো সেটা রিলেটিভ হিউমিডিটি ইনক্রিজ করেছে। আর যদি 2 লিটার না হয়, জলটা আমি ভরে দিই, যদি আমি সামথিং আমি একবার দেখাই, যে আমি একটা এরকমভাবে একটা বোতল নিলাম, সেই বোতলের মধ্যে আমি জল ভরছি। ঠিক আছে, জলটা 2 লিটার জল ভরার কথা, 2 লিটার জল থাকার কথা। ঠিক আছে, 2 লিটার জল থাকার কথা, কিন্তু সেটাকে আমি 2 লিটার না করে আমি কি করলাম, 1 লিটার ভরে দিলাম। বাকিটা কি হচ্ছে, ফাঁকা রয়েছে। তাহলে কি সেখানে রিলেটিভ হিউমিডিটি ইনক্রিজ করবে? না। রিলেটিভ হিউমিডিটি তখনই ইনক্রিজ করবে যখন পুরোটা ভরে যাবে, স্যাচুরেটেড হবে, তখন রিলেটিভ হিউমিডিটি ইনক্রিজ করবে। তাহলে কোল্ড ফ্রন্ট যখন যাচ্ছে তখন তো ওয়াটার ব্যাপার থাকেই না, তাহলে সেখানে স্যাচুরেশন হবে কি করে? হবে না। তাহলে রিলেটিভ হিউমিডিটি ইনক্রিজ না করে ডিক্রিজ করবে। ঠিক আছে, তো 1 and 3 অপশন রাইট। তো 1 and 3 অপশন রাইট, তার মানে 1 and 3 সি অপশন ইজ দ্য রাইট। ঠিক আছে, 62 সি অপশন রাইট। বোঝা গেছে? সবাই যদি বুঝতে পারো ইয়েস বলো। নেক্সট 63 অন দ্য স্ক্রিন। 63 on the screen. The Arabian Sea branch of the monsoon is much more powerful than the Bay of Bengal because Arabian Sea is larger than the Bay of Bengal. Entire Arabian Sea current advances towards India, whereas only part of the Bay of Bengal current enters India. Both A and B. D বলছে none is the correct because Bay of Bengal branch is more powerful. Arabian Sea branch of monsoon is much more powerful than the Bay of Bengal. কেন? Bay of Bengal থেকে Arabian Sea branchটা বেশি পাওয়ারফুল হয় কেন? মনসুন খুব ইম্পর্টেন্ট টপিক, মনসুন থেকে পরীক্ষায় খুব কোশ্চেন আসে।
ওকে, আরবিয়ান সি ব্রাঞ্চ কি বলছে? আরবিয়ান সি ব্রাঞ্চ মনসুনের জন্য মানে বেশি পাওয়ারফুল বে অফ বেঙ্গলের থেকে। তার কারণ কি বলছে? আরবিয়ান সি ব্রাঞ্চ ইজ লার্জার দেন দ্য বে অফ বেঙ্গল। এটা একদম ঠিক, আরবিয়ান সি ব্রাঞ্চ বে অফ বেঙ্গলের থেকে লার্জ। আর এন্টার দ্য আরবিয়ান সি কারেন্ট অ্যাডভান্সেস টুয়ার্ডস ইন্ডিয়া হোয়ারেস অনলি পার্ট অফ দ্য বে অফ বেঙ্গল কারেন্ট এন্টার্স ইন্ডিয়া। এটা ভীষণ ইম্পর্ট্যান্ট একটা বিষয়, কারণ আমরা যদি দেখি এই যে ইন্ডিয়ার মধ্যে যদি আমরা দেখি, এই আরবিয়ান সি ব্রাঞ্চ একটা কি হলো, কেরালা কোস্টে ধাক্কা দিল, একটা মুম্বাই দিয়ে ভেতরে ঢুকলো, একটা আরবিয়ান গুজরাট দিয়ে ভেতরে ঢুকলো, ঠিক আছে। আর ওদিকে বে অফ বেঙ্গলের ব্রাঞ্চটা যদি আমরা দেখি, বে অফ বেঙ্গলের ব্রাঞ্চ কী করছে, এদিক দিয়ে গিয়ে আমাদের যে মায়ানমারের কোস্ট রয়েছে সেখানে ধাক্কা খায়, খেয়ে তারপর টার্ন নিয়ে প্রথম ঢোকে নর্থ ইস্টের দিকে, ঠিক আছে। তারপর সেখান থেকে আমাদের ইন্ডিয়ার দিকে ঢুকে, মানে নর্থ ইস্ট ইন্ডিয়াটা ঢুকলো তার প্রথম, তারপর হচ্ছে আমাদের সেন্ট্রাল ইন্ডিয়া হয়ে নর্থ ইন্ডিয়ার দিকে যায়। তো ম্যাক্সিমামটা প্রবেশ করছে কোনটা? 3টে ব্রাঞ্চ হচ্ছে আরবিয়ান সি ব্রাঞ্চ। তো ওই জন্য আরবিয়ান সি ব্রাঞ্চ বেশি স্ট্রং হয়, ঠিক আছে। বোথ এ অ্যান্ড বি দুটোই রাইট, সি অপশন রাইট। ওকে, নেক্সট কোয়েশ্চেন অন দ্য স্ক্রিন, 64 on the screen. Secondary circulation in atmosphere consists of polar easterlies, temperature cyclones, mountain winds, monsoon, sea breeze. Secondary circulation in atmosphere consists of polar easterlies, temperate cyclones, mountain winds, monsoon, sea breeze. প্রাইমারি সার্কুলেশন, সেকেন্ডারি সার্কুলেশন, সেমিঅপটিক সার্কেল, এগুলো আমি আগের দিন পড়িয়েছিলাম। কোনটা হবে? কোন অপশনটা হতে পারে? প্রাইমারি পরীক্ষা কিন্তু এগুলো খুব ইম্পর্টেন্ট। প্রাইমারি সার্কুলেশন, ঠিক আছে, প্রাইমারি সার্কুলেশন, সেকেন্ডারি সার্কুলেশন, এগুলো টারশিয়ারি সার্কুলেশন, এগুলো কিন্তু পরীক্ষা খুব ইম্পর্টেন্ট। সেকেন্ডারি, টারশিয়ারি এগুলো খুব ইম্পর্টেন্ট ক্লাইমেটোলজিতে, লোকাল উইন্ড থেকে আসে এগুলো, ঠিক আছে। তো এগুলো ভালো করে সবাই পড়ে যাও। তো সেকেন্ডারি সার্কুলেশনের মধ্যে কোন কোনগুলো আসে? পোলার ইস্টার্লিস তো হবে না, ওটা প্ল্যানেটারি উইন্ডের মধ্যে আসে, ঠিক আছে। তো টেম্পারেট সাইক্লোন হতে পারে, সেকেন্ডারির মধ্যে যায়, ঠিক আছে। নেক্সট হচ্ছে কি মাউন্টেন উইন্ডস হবে না, মাউন্টেন উইন্ডস হচ্ছে টারশিয়ারির মধ্যে যায়, ল্যান্ড ব্রিজ, সি ব্রিজ এগুলো সব টারশিয়ারির মধ্যে যায়। নেক্সট মনসুন আসতে পারে, ঠিক আছে, 2 and 4। তো সি অপশন রাইট। নেক্সট 65 on the screen. Which of the following is correct descending order of permanent gases of atmosphere? অ্যাটমসফিয়ার গুলো গ্যাসগুলোকে সাজাতে বলেছে। এই প্রতিটা গ্যাসের পার্সেন্টেজ তোমাকে জানতে হবে, প্রতিটা গ্যাসের পার্সেন্টেজ পিডিএফ এ দেওয়া আছে, যে অ্যাটমসফিয়ারে এই প্রতিটা গ্যাসের পার্সেন্টেজ কত কত করে রয়েছে, তার বেসিসে এগুলোকে সাজাতে হবে, ঠিক আছে। ডিসেন্ডিং বলেছে, বড় থেকে ছোট। আচ্ছা, আর্গন তাহলে কত পার্সেন্ট হয়? আর্গন হচ্ছে 0.93%। কার্বন ডাই অক্সাইড কত? 0.039%, ঠিক আছে, কার্বন ডাই অক্সাইড, এটা একসাথে আছে। হিলিয়াম কত? 0.0005%। হিলিয়াম হচ্ছে 0.0005%। নিয়ন হচ্ছে 0.0018%। এটা হচ্ছে সিকোয়েন্স, এই প্রতিটা সিকোয়েন্স খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। কতটা করে কতগুলো পার্সেন্টেজ রয়েছে, 0.93, 0.039, 0.0018, 0.0005, এগুলো খুব ইম্পর্টেন্ট। তো এগুলো তোমরা পড়ো, অপশন এ ইজ দ্য রাইট, ঠিক আছে। নেক্সট 66 অন দ্য স্ক্রিন.
হুইচ অফ দ্য ফলোইং ইজ কারেক্ট অ্যাবাউট দ্য ওয়াটার ভেপার? Water vapor in atmosphere increases with altitude. Water vapor decreases from the equator towards the pole. Which one of the following is correct about the water vapor? Water vapor in atmosphere increases with altitude. Water vapor decreases from the equator towards the pole. কোন অপশনটা মনে হচ্ছে? সেভেন্টি অবধি আজকে করবো, 70 অবধি। অনেকে ক্লাসে জয়েন করেছিল প্রথমের দিকে, ওরা ধৈর্য রাখতে পারেনি, চলে গেছে। এতেই যদি ধৈর্য চলে যায় তাহলে বাকি পড়াশোনা শেষ করবে কি করে, এবং এত বড় লেভেলে পরীক্ষা এক্সাম কোয়ালিফাই করবে কি করে? মানুষের ধৈর্য এতই কম, এত কম ধৈর্য হলে মুশকিল, এক্সাম কোয়ালিফাই করা খুব চিন্তার বিষয় হয়ে যাবে। আচ্ছা, ওয়াটার ভেপার ইন দ্য অ্যাটমসফিয়ার ইনক্রিজেস উইথ অল্টিটিউড। যত অল্টিটিউড ইকুয়েটার থেকে যত পোলের দিকে যাব আমরা, ওয়াটার ভেপার তত ইনক্রিজ না করে ডিক্রিজ করবে। ঠিক আছে, তো 1 আমরা কেটে দিই, বোট কেটে দিই। নেক্সট বলছে ওয়াটার ভেপার ডিক্রিজেস ফ্রম ইকুয়েটার টুয়ার্ডস দ্য পোল। ইকুয়েটার থেকে পোলের দিকে গেলে ডিক্রিজ করবে, এটা ঠিক আছে। তো নান অফ দ্য অবভ কেটে দিই, 2 অপশন রাইট, বি অপশন রাইট। নেক্সট 67 অন দ্য স্ক্রিন। Which of the following is correct order of layers in atmosphere? অ্যাটমসফিয়ারের লেয়ারগুলোকে সাজাতে হবে। ট্রোপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, ট্রোপোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, ট্রোপোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার, ট্রোপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার। ঠিক আছে, কোনটা মনে হচ্ছে? খুব বেসিক কোশ্চেন, এটা ভীষণ বেসিক কোশ্চেন, লেয়ারিং অফ দ্য অ্যাটমসফিয়ার থেকে এসছে। Which one of the following is correct order of layers in the atmosphere? Atmospheric layer। ঠিক আছে, অ্যাটমসফিয়ারিক লেয়ারের মধ্যে যেগুলো থাকে, প্রথম গেল হচ্ছে ট্রোপোস্ফিয়ার, তারপর গেল হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ার, তারপর গেল মেসোস্ফিয়ার, তারপর গেল থার্মোস্ফিয়ার, তারপর আয়নোস্ফিয়ার বা এক্সোস্ফিয়ার। তো এ অপশন রাইট। এগুলো প্রত্যেকটা অল্টিটিউড খুব ইম্পর্টেন্ট, যে কত কত হাইটে রয়েছে। ঠিক আছে, যেমন ট্রোপোস্ফিয়ার 14 কিলোমিটার, স্ট্র্যাটোস্ফিয়ার 50 কিলোমিটার, এগুলো খুব ইম্পর্টেন্ট। এরকমভাবে বাকিগুলো তোমাদের পড়তে হবে, ঠিক আছে, ডিটেলসে। নেক্সট 68 on the screen. Which one of the following? না, ইচ্ছাকৃত সহজ নয় এগুলো। নেটের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলোকে, কম্বাইন করে একটা জায়গায় করানো হচ্ছে। ঠিক আছে, নেটের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলোকে একটা জায়গায় কম্বাইন করে ইউনিট ওয়াইজ প্র্যাকটিস করানো হচ্ছে। আমার কিছু বানানো নয় এখানে কোশ্চেন। একটু ইজি লাগছে কারণ নলেজটা তোমার বাড়ছে, ওই জন্য ইজি লাগছে কোশ্চেন। যত ক্লাস করতে থাকবে নলেজ বাড়বে, কোশ্চেন তুলনামূলকভাবে ইজি লাগতে শুরু করবে। হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ ট্রু অ্যাবাউট দ্য স্ট্র্যাটোস্ফিয়ার? ওজোন লেয়ার ইজ ফাউন্ড ইন স্ট্র্যাটোস্ফিয়ার। এরোপ্লেনস ফ্লাই ইন দ্য স্ট্র্যাটোস্ফিয়ার। কোনটা হবে স্ট্র্যাটোস্ফিয়ারের ক্ষেত্রে? হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ ট্রু অ্যাবাউট দ্য স্ট্র্যাটোস্ফিয়ার? ওজোন লেয়ার ইজ ফাউন্ড ইন দ্য স্ট্র্যাটোস্ফিয়ার। এরোপ্লেনস ফ্লাই ইন দ্য স্ট্র্যাটোস্ফিয়ার। ঠিক আছে, তো কোন অপশনটা হবে? ওজোন লেয়ার ইজ ফাউন্ড ইন দ্য স্ট্র্যাটোস্ফিয়ার, এটা একদম ঠিক আছে। এরোপ্লেনও স্ট্র্যাটোস্ফিয়ারের মধ্যে দিয়ে চলে, তো বোথ সি অপশন রাইট। নেক্সট 69 অন দ্য স্ক্রিন। আর্থ ইজ নিয়ারেস্ট টু দ্য সান ইজ 4th, 23rd সেপ্টেম্বর, 21st জুন, 3rd জানুয়ারি। এটা 4th, তুমি ধরে নাও। আর্থ ইজ নিয়ারেস্ট টু দ্য সান, তো এটা করে নেওয়া হচ্ছে 4th অক্টোবর। আর্থ কখন নিয়ারেস্ট থেকে সানের থেকে? আর্থ ইজ নিয়ারেস্ট টু দ্য সান অন 4th অক্টোবর, 23rd সেপ্টেম্বর, 21st জুন, 3rd জানুয়ারি।
ওকে, তো এটা তোমরা জানো যে আর্থ নিয়ারেস্ট হয় সানের ক্ষেত্রে 3rd জানুয়ারিতে আর্থ নিয়ারেস্ট হয়, ঠিক আছে। যেই সময় তুমি বলছো যে দূরে থাকার কথা, সেই সময় সানের কি হয়, কাছে থাকে। আবার 21 জুলাই যেটা, সেটা হচ্ছে দূরে থাকে, ঠিক আছে। তো এই জন্য 3rd জানুয়ারিকে আমরা বলি পেরিলিয়ান, পেরিলিয়ান, ঠিক আছে। আর 21 জুন যেটা হচ্ছে দূরে যায়, তখন সেটাকে বলে অ্যাফিলিয়ান। আর তোমার মনে হতে পারে যে জানুয়ারিতে কেন কি করে কাছে থাকে, তার কারণ হচ্ছে আর্থের যে টিল্ট হয়ে থাকে এবং আর্থের আন্ডারে যে অরবিটটা তৈরি হয়, তো সেই কারণের জন্য 3rd জানুয়ারিতে সব থেকে বেশি নিয়ারেস্ট হয়, ঠিক আছে। এই করতে করতে 21 জুনে আবার দূরত্ব সব থেকে বেড়ে যায়, ঠিক আছে। ওই কারণের জন্য ঘটনাটা ঘটে। নেক্সট 70 অন দ্য স্ক্রিন, আজকে লাস্ট কোশ্চেন অন দ্য স্ক্রিন। The cold and dense downslope wind flowing from the mountain slope during the night is known as anabatic wind, Khamsin, Harmattan, Katabatic wind. The cold and dense downslope wind flowing from the mountain slope during the night is known as anabatic wind, Khamsin, Harmattan, Katabatic wind. কোন অপশনটা মনে হচ্ছে? মাউন্টেন স্লোপ থেকে, এই যদি আমরা মাউন্টেন ধরি, এই যদি মাউন্টেন ধরি, মাউন্টেনে কি হয়, গরম বায়ু যেটা থাকে, গরম বায়ু দিনের বেলা হালকা হয়ে কি হয়, উপরের দিকে উঠে যায়, ঠিক আছে। আর রাতের বেলা ঠিক অন্য ঘটনাটা ঘটে। রাতের বেলা এখানটায় কোল্ড উইন্ড, যেটা ঠান্ডা বায়ু, এটা উপর থেকে নিচের দিকে নামে, ঠিক আছে। আর গরম বায়ু দিনের বেলা কি হচ্ছে, দিনের বেলা গরম বায়ু ওপর দিকে ওঠে, ঠিক আছে। তো এই যে ওপর থেকে যেটা নিচের দিকে নামছে, এটাকে বলা থাকে ক্যাটাবেটিক, ক্যাটাবেটিক। আর যেটা ও নিচ থেকে ওপরের দিকে উঠছে গরম বায়ু, এটাকে বলা থাকে অ্যানাবেটিক, ঠিক আছে। ভীষণ ইম্পর্টেন্ট, ক্যাটাবেটিক, অ্যানাবেটিক। তো রাইট অপশন যেটা ডাউন স্লোপ বলছে, মাউন্টেন স্লোপ যদি ডাউন স্লোপ নিচের দিকে নামছে, তো এটাকে আমরা কি বলতে পারি, ক্যাটাবেটিক উইন্ড। ডি অপশন রাইট, ঠিক আছে। তো আজকে কার কতগুলো হলো, মোটামুটি 25 কোশ্চেন আজকে সলভ করলাম। তার মধ্যে কার কতগুলো হলো তোমরা একবার কমেন্ট করো। তোমরা না লিখেই চলে যাও, কিন্তু অবশ্যই লিখে যাও, এটা লজ্জার কোনো ব্যাপার নেই। কার কতগুলো রাইট হলো একবার লিখে যাও, ঠিক আছে, এখানে লজ্জার কোনো ব্যাপার নেই। আর একটা যেটা বলছিলাম, আমাদের ক্লাইমেটোলজি কালকে আমরা শেষ করে দেবো। টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক আছে, টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক ডেসক্রিপশনে জুড়ে যাও, ওখানেই ক্লাসের সমস্ত আপডেট তুমি পেয়ে যাবে, কখন ক্লাস হয় না হয়, ঠিক আছে। এবং ক্লাসের যে পিডিএফ সেইগুলো তোমরা পেয়ে যাবে। এবং চ্যানেলে যারা নতুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক শেয়ার করে দাও, যাতে বাকি মানুষজনের কাছেও ক্লাসটা পৌঁছে যায়, ঠিক আছে। আর যারা পেইড ব্যাচ নিতে চাও, নেট সেটের স্টুডেন্ট যারা আছো 2024-এ, এবং যারা সিইউটি পিজি স্টুডেন্ট আছো যারা 2025-এ নেক্সট ইয়ার যারা ব্যাচ রয়েছে, তো তারা এই পেইড ক্লাস জয়েন করতে পারো। জিওগ্রাফি এবং জেনারেল পেপার নেটের দুটোর জন্যই। ফোন নাম্বার এখানে দেওয়া রয়েছে, ঠিক আছে। এখানে তুমি লাইভ ক্লাস, রেকর্ডিং ক্লাস, ডিটেল এক্সপ্লেনেশন টপিক, ডাউট ক্লিয়ারিং সেশন, স্ট্রাকচার পিডিএফ পাচ্ছ। পিডিএফ যদি দেখতে চাও কীরকম, থিওরি ক্লাস অলরেডি একটা দেওয়া আছে, কন্টিনেন্টাল লিভ থিওরি দেখতে পারো, ওটা পেইড ক্লাসের পিডিএফই দেওয়া আছে। তার পাশাপাশি আমরা আরও থিওরি ক্লাস করব দু একটা ইম্পর্টেন্ট টপিকের ইউটিউবে। টপিক ওয়াইজ মক টেস্ট পেয়ে যাবে এবং পার মান্থ বেসিসে ফিজ। এখানে আলাদা করে কোনো একবারে অনেক টাকা দেওয়ার দরকার নেই। প্রতি থার্সডে ফ্রাইডে সন্ধ্যে 7টা থেকে ক্লাস হয়, ঠিক আছে। তো সন্ধ্যে 7টা থেকে ক্লাস হয়। তো তোমরা যদি চাও, এখানে ফোন নাম্বার দিয়ে নিজের জিওগ্রাফিটাকে স্ট্রং যদি করতে চাও, দেখো আমি তোমার একটা কথা বলি, সাবজেক্ট যতক্ষণ না স্ট্রং হয় না, তখন সাবজেক্ট রিলেটেড কোনো এক্সামকে কোয়ালিফাই করা খুব ডিফিকাল্ট। তুমি যতই অন্য কিছু নিয়ে নাচানাচি করো, সাবজেক্টকে তোমাকে স্ট্রং করতে হবে। এমন একটা জায়গায় নিয়ে যেতে হবে সাবজেক্ট যেন তোমার হাতের মুঠোয় চলে আসে। সাবজেক্ট যখনই তোমার হাতের মুঠোয় চলে আসবে, সে তোমার নেট বলো, সেট বলো, সিইউটি পিজি বলো, পিজিটি এক্সাম বলো, জিওগ্রাফি রিলেটেড যে কোনো এক্সাম তোমার ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। তাহলে আগে তোমাকে সাবজেক্টটাকে ক্লিয়ার করতে হবে, সাবজেক্ট যেন তোমার ক্লিয়ার থাকে। এখানে ফোন নাম্বার দেওয়া রয়েছে। নেক্সট দিন থেকে আমরা ট্রেড অ্যান্ড ট্রান্সপোর্ট জিওগ্রাফি স্টার্ট করছি। তো কেউ যদি অ্যাডমিশন নিতে চাও, এখানে ফোন নাম্বার দেওয়া রয়েছে,
এটাই হোয়াটসঅ্যাপ নাম্বার, যে কোনো প্রবলেমে তোমরা কন্ট্যাক্ট করতে পারো। দেখা হচ্ছে কালকে আমরা ক্লাইমেটোলজির বাকি যে কোশ্চেনগুলো করে 100 কোশ্চেন আমরা শেষ করবো। তোমাদের কেমন লাগছে ক্লাস অবশ্যই কমেন্ট করো, লাইক শেয়ার করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর টেলিগ্রাম চ্যানেল অবশ্যই জুড়ে যাও, ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে। ঠিক আছে, চলো থ্যাংক ইউ সবাইকে, টাটা জয়েন করার জন্য এতক্ষণ। চলো টাটা, বাই।